করে দেই। ওকে ফাইন। তো আজকে আমি যে চ্যাপ্টার নিয়ে ক্লাস নেব সেটা হচ্ছে পঞ্চম চ্যাপ্টার, সি প্রোগ্রামিং। ঠিক আছে, আগে আমাদের জানতে হবে যে কেন প্রোগ্রামিং আমরা শিখবো বা এই চ্যাপ্টারটা কেন পড়তে যাচ্ছি। তাহলে কিন্তু আমাদের মানে একটা শেখার আগ্রহ তৈরি হবে। তা না হলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে আসলে কেন পড়তেছি, কি জন্য আমরা মুখস্থ করব নাকি বুঝবো, সেটা বুঝতে পারবো না। তো আসলে এই চ্যাপ্টারটা কিন্তু মুখস্থ কোনো কিছু না, বলতে সায়েন্স বা এই আইসিটি যে চ্যাপ্টার ভাইয়া আছে, যে চ্যাপ্টার ব্যাকগ্রাউন্ড গুলো আছে। সাউন্ড হচ্ছে অনেক, অন্য কোথাও যান। বুঝি নাই। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড অনেক সাউন্ড হচ্ছে আপনার এখানে। আমার হ্যাঁ, এখান থেকে সাউন্ড হচ্ছে না? তোমরা সবাই একটু মাইক্রোফোন গুলো মিউট করো, তাহলে সাউন্ড হবে না। সবাই মিউট করো। আচ্ছা, একজন মেবি মিউট করে নাই। আচ্ছা, দাঁড়াও। আমাকে মনে হয় ইমেল দিয়ে দিতে হবে মিউট করার জন্য। কে এটা মিউট করো। ওটা না, কে এটা? ও একজন মিউট। আচ্ছা আচ্ছা, শোন অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, ফাইন। আচ্ছা, দেখো, তাহলে প্রোগ্রামিং কি সেটা আগে আমাদের জানতে হবে। তো প্রোগ্রামিং কি সেটা যদি জানতে চাও, তার জন্য হচ্ছে, দেখো, তুমি যদি সামনে হাঁটতে চাও, তার জন্য কি করবে? তোমার ব্রেইন কি করবে? তোমাকে ইনস্ট্রাকশন দিবে যে তুমি সামনে যাও, তারপরে তুমি সামনে যাচ্ছ। তার মানে তোমার ভেতরে যে তুমি যে সামনের দিকে যাবা, কে ইনস্ট্রাকশন দিতেছে? আমাদের ব্রেইন বা মস্তিষ্ক। সেরকম একটা কম্পিউটারে কি করবে বা একটা সফটওয়্যার দ্বারা আমরা কি করব, যে গেমগুলো খেলতেছি না, এই যে আমরা গেম খেলি, সেগুলো আমাদের কি হয়? প্রোগ্রামিং দ্বারাই হয়। ঠিক আছে, তাহলে এই যে আমরা কম্পিউটারকে নির্দেশ দিতেছি যে এই কাজটা করো, এই কাজটা করিও না, এটাই হচ্ছে প্রোগ্রামিং। তাহলে প্রোগ্রামিং মানে কি? প্রোগ্রামিং মানে হচ্ছে কম্পিউটারকে কাজের নির্দেশ দেওয়ার পদ্ধতি। ঠিক আছে, এই প্রোগ্রামিং ভাষাটা হচ্ছে এমন একটি ভাষা যেটা আমরা লিখবো, কিন্তু কম্পিউটারকে বোঝাবো যে কম্পিউটার তুমি এই কাজটা করো আর এই কাজটা করিও না। ঠিক আছে, আচ্ছা। তো যে প্রোগ্রামিং নিয়ে কাজ করে বা যে এই প্রোগ্রাম ভাষা যে লিখে তাকে বলা হয় প্রোগ্রামার। ঠিক আছে, ওকে। প্রোগ্রামারের কাজ হচ্ছে সফটওয়্যার, অ্যাপ এবং ওয়েবসাইট, গেম ইত্যাদি তৈরি করা। প্রথম কথা হলো, আচ্ছা, তাহলে আমরা যে গেম খেলি, ওয়েবসাইট গুলা দেখি, অ্যাপ গুলা দেখি, সবগুলা কি করে? প্রোগ্রামার করে। ঠিক আছে, আচ্ছা। এখন আমাদের আরেকটা কোশ্চেন হচ্ছে, কেন প্রোগ্রামিং শিখবো আমরা? প্রোগ্রামিং শেখার জন্য আমাদের গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, দেখো, আমরা যে কোনো কিছুই আমরা এখন কি দিয়ে করতেছি? কোনো টিকিট কাটতেছি, ওয়েবসাইট লাগতেছে। গেম খেলতেছি, গেম খেলার জন্য গেম তৈরি করা লাগতেছে। সবকিছুই আমাদের কি হয়ে গেছে? আমরা বর্তমানে টেকনোলজি দিকে আমরা কি হয়েছি? ডিপেন্ডেন্ট হয়ে গেছি। তো সবকিছু যখন আমরা টেকনোলজির দিকে ডিপেন্ডেন্ট হয়ে গেছি, তখন আমাদের অবশ্যই প্রোগ্রামিং শেখাটা গুরুত্বপূর্ণ। তো এই সি আমরা যখন প্রোগ্রামিং শিখবো, তার জন্য আমাদের যে ভাষাটা লাগবে সেটা হচ্ছে সি প্রোগ্রাম বা সি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, দাঁড়াও, কে জানি অ্যাড হইতাছে। আমার কেন বের করে দিল বুঝলাম না। ঠিক আছে, তো আচ্ছা, এখন আমরা আপনার সামনের দিকে যাই। তো আমরা যে সাউন্ড আসতেছে, সাউন্ড যাইতেছে, এক্সট্রা সাউন্ড। ফ্যানের সাউন্ড, মেবি ফ্যানের সাউন্ড। আচ্ছা, ফিল্ড আউট করি। ওকে, আচ্ছা। তো এই সি ভাষাটা কে লিখেন, মানে সি ভাষার ইতিহাস যে কত সালে তৈরি হয়, সেটা জাস্ট একটু বলে যাচ্ছি, যেমন একটু জানার দরকার আছে, যেহেতু আমরা সি ভাষা নিয়ে আমরা শিখবো। তো সি ভাষা 1972 সালে ডেনিস রিচি এটি তৈরি করেন। ঠিক আছে, তো এটা মূলত আমাদের কি করে? আমাদের কম্পিউটারের যে হার্ডওয়্যার গুলো আছে, যেমন হচ্ছে পিসি বা র্যাম বলো, রোম বলো, সবগুলোকে আমাদের ইনস্ট্রাকশন দেয় যে এই কাজটা করো, এই কাজটা করিও না। ওকে, আচ্ছা, নেক্সটে যাই। তো সি ভাষাকে বলা হয় উচ্চ স্তরের ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। কেন বলা হয়? কারণ মানুষ যেগুলো বুঝতে পারে, পড়তে পারে, লিখতে পারে, সেগুলো হচ্ছে উচ্চ স্তরের ভাষা।
আর মানুষ যেগুলা বুঝতে পারে না, বুঝতে পারে না বলতে ভুল হবে, মানে যেগুলো মানুষের জন্য বোঝা কঠিন বা লেখা কঠিন সেগুলো হচ্ছে আমাদের নিম্ন স্তরের ভাষা। তো সি ভাষাটা কেন উচ্চ স্তরের ভাষা তোমরা সামনে গিয়ে আরো ক্লিয়ার হয়ে যাবা। তো এখন আমি বলি যে উচ্চ স্তরের ভাষা বলার কারণ হচ্ছে সি ভাষাটা আমরা লিখতে পারবো, আমরা মনে রাখতে পারবো, বলতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই সি ভাষাটা লিখতেছি কিন্তু কম্পিউটার আমরা কি জানি, আমরা যদি পরের কিয়েটাতে দেখি সেটা হচ্ছে কি মেশিন ভাষা নামে একটা আছে। মেশিন ভাষা মূলত 1 0 দিয়ে হয়। ঠিক আছে? এর বাইরে কোনো ডিজিট আসে না বা অন্য কোনো আমাদের লেটার, যেমন আমরা যখন উচ্চ স্তরের ভাষা সি ল্যাঙ্গুয়েজ লিখবো তখন আমাদের কি ইংলিশ যে লেটারগুলো আছে সেগুলো আসবে, কিন্তু এইখানে অন্য কোনো ওয়ার্ড বা লেটার আসবে না। তাহলে এটাকে আমরা বলবো মেশিন ভাষা। তো মেশিন ভাষা কেন বলা হয়? কারণ কম্পিউটার 0 এবং 1 ছাড়া অন্য কিছু বোঝে না। হয়তো তোমরা ৩য় চ্যাপ্টারে পড়ছো যে কম্পিউটার 0 এবং 1 ছাড়া অন্য কিছু বোঝে না। তাহলে আমরা যে সি ভাষাটায় লিখবো, এইখানে যে আমরা সি ভাষায় যে প্রোগ্রামটা লিখবো সেটা কম্পিউটার বুঝবে কিভাবে? কম্পিউটারকে বোঝানোর জন্য আমাদের এইখানে একটা কম্পাইলার থাকবে। তো কি করবে, আমরা যখন সি ভাষায় লিখবো, এই যে উচ্চ স্তরের ভাষাটা লিখবো, লেখার পর এই কম্পাইলার কি করবে, সেটাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে কম্পিউটারকে দিবে, মানে পিসিকে দিবে। ঠিক আছে? আমরা সামনে দেখতেছি। আচ্ছা, এই স্লাইডটাতে দেখো, এই যে এইখানে দেখো, এটা হচ্ছে একটা সি ল্যাঙ্গুয়েজ, মানে সি ভাষা। তো এইখানে খেয়াল করে দেখো, সি ভাষাটা কিন্তু আমাদের কি ইংলিশ ভাষার মতোই দেখতে পাচ্ছি, প্রিন্ট এফ আছে, ইনক্লুড আছে, এগুলো নিয়ে বোঝার এখন দরকার নেই, জাস্ট একটু বুঝে নাও যে আমি কি বলতেছি। তো ইংলিশ লেটার আছে। তো এই যে ভাষাটাকে কি করবে কম্পাইলার, এই কম্পাইলারকে বলা হয় অনুবাদক বা ট্রান্সলেটর। যেমন আমরা যখন গুগলে যাই, গুগলে কি করি, যখন আমরা বাংলা লিখি, এই গুগল ট্রান্সলেটর কি করে, বাংলাটাকে ইংরেজিতে কনভার্ট করে দেয়। তো আমরা যখন এইভাবে লিখবো প্রোগ্রামটা, তো কম্পাইলার কি করবে, কম্পাইলারকে বলা হয় অনুবাদক। ঠিক আছে? বা ট্রান্সলেটর। তো ট্রান্সলেটর কি করবে, এই কম্পিউটারের ভাষায় রূপান্তর করে দিবে। কারণ কম্পিউটার তো আমাদের এই ভাষা বুঝবে না, এই জন্য আমাদের এই কম্পাইলারের দরকার পড়বে। ঠিক আছে? বা অনুবাদকের দরকার পড়বে। এখন কথা হইলো আমাদের মাথায় আসতে পারে এটা, যে আমরা কেন সি ল্যাঙ্গুয়েজ শিখতেছি? আমরা তো এটা শিখলে হয়ে যায়, তাই না? এখন তোমরা আমাকে বলো, এই যে আমি যে কোডটা লিখছি, এই কোডটা কি, এই কোডটার আমাদের মেশিন ভাষা হচ্ছে এটা। তো এই ভাষাটা কি তুমি লিখতে পারবা? পসিবল না, কিন্তু এইভাবে মনে রাখা আসলে 101001 দিয়ে এইভাবে মনে রাখা পসিবল না। এই জন্য আমরা কি করি, মেশিন ভাষায় না লিখে এটাকে আমরা আমাদের আমরা যেটা বুঝতে পারি, মানুষ যেটা বুঝতে পারে সেই ভাষায় লিখি। লিখে কি করি, কম্পাইলারের মাধ্যমে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে দেই। আর কম্পিউটারের ভাষায় রূপান্তর করে কম্পিউটার যখন বুঝতে পারে যে না, এ আমাকে বলছে যে এই কাজটা আমাকে করতে হবে, তখন কি করে কম্পিউটার যেই কাজটা আমরা করতে বলি বা যেই নির্দেশনা আমরা দেই সেই নির্দেশনা অনুযায়ী কাজ করে। ঠিক আছে? একটু বোরিং লাগতে পারে কিন্তু কথাগুলো আগে শোনো, কারণ হচ্ছে এগুলো না শুনলে তোমরা সামনের দিকে আসলে বুঝবা না। কারণ এটাকে তখন মুখস্থ বিদ্যা হিসেবে ধরে নিবা, আসলে মুখস্থ বিদ্যার কিছু নাই এই জায়গায়। ঠিক আছে? তো আমি যদি বলি যে অনুবাদক কাকে বলে, আচ্ছা, তাহলে এই যে এখানে দেখো অনুবাদক প্রোগ্রাম কি, তাহলে অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর আমরা কাকে বলবো, এটা কিন্তু পরীক্ষায় আসবে। ঠিক আছে? যে অনুবাদক প্রোগ্রাম কাকে বলে। ভাইয়া আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। এই দেখতে পাচ্ছ ভাইয়া না? হ্যাঁ, দেখতে পাচ্ছ না? না আমরা তো না, আপনি তো ক্যামেরা অফ করে রাখছেন, আমরা কিছু দেখতে পাই না তো প্রথম তোমরা বলবা থেকে। না আমি তো শেয়ার করিনি। ওয়েট 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 ওয়েট। আমি তখন সরি থেকে সরি সরি। বলতেছি, আপনি শুনতে পান না। না, এখন কথা আসলো। সরি সরি সরি, স্লাইড গুলো তো তাহলে দেখাই যাচ্ছিল না। এক্সট্রিমলি সরি। ওই জন্য আমি বারবার বলতেছিলাম যে আপনার নোটগুলা দেখাইলে ভালো হইতো। এই সরি 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 সরি। এখন দেখতে পাচ্ছ? এখন দেখা যাচ্ছে? হুম। ওকে 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 ওকে। সরি, আমি স্ক্রিন শেয়ার করতে ভুলে গেছি। ওকে ফাইন।
তাহলে প্রোগ্রামিং কি সেটা তো বললাম, তাই না? আচ্ছা, তাহলে প্রোগ্রামিং মানে হইলো কম্পিউটারকে নির্দেশ দেওয়ার পদ্ধতি বা আমরা ইনস্ট্রাকশন দেওয়া বোঝায়। ওকে, ফাইন। ভাইয়া আমি তো এখনো দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না এখনো? ও একবার আসছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ ভাইয়া এখন যাই। ওকে, ফাইন। আচ্ছা, তাহলে সি ভাষার পরিচিতি বলছি। আচ্ছা, কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন আমরা আসি, হ্যাঁ? তো সি ভাষা দেখো, এখন হচ্ছে তাহলে অনুবাদক প্রোগ্রাম কাকে বলে বা ট্রান্সলেটর কাকে বলে? ট্রান্সলেটর আমরা কাকে বলবো? যে প্রোগ্রাম বা সফটওয়্যার কি করে উচ্চ স্তরের ভাষা, যেমন হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ, এই যে উচ্চ স্তরের ভাষা আমরা কাকে বলছি? এই যে সি ল্যাঙ্গুয়েজ, এটাকে আমরা কি বলবো? উচ্চ স্তরের ভাষা। তো এই সি ল্যাঙ্গুয়েজকে যে প্রোগ্রামটা কি করবে বা যে সফটওয়্যারটা কম্পিউটারের ভাষায়, এই যে মেশিন ভাষায় রূপান্তর করবে, ঠিক আছে, সেই সফটওয়্যারটাকে বলবো আমরা অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর। তাহলে মেশিন ভাষা কোনটা আমি আরেকটু বলি। এই যে মেশিন ভাষা হচ্ছে 101001 এইরকম ভাবে হবে, ঠিক আছে? তো মেশিন ভাষা শুধুমাত্র সাপোর্ট করে কোথায়? কম্পিউটারে। অর্থাৎ কম্পিউটার 1010 ডিজিট ছাড়া অন্য কিছু বোঝে না। ওকে, এই ভাষাটাকে বলা হয় নিম্ন স্তরের ভাষা। আচ্ছা, এখন তাহলে অনুবাদক প্রোগ্রাম কি তাহলে বোঝা গেছে, তাই না? এটা কিন্তু আসবে তোমাদের পরীক্ষায় যে অনুবাদক প্রোগ্রাম কাকে বলে। তাহলে অনুবাদক প্রোগ্রাম মুখস্থ করার কিছু নাই, তোমরা জাস্ট এইরকম করে মনে রাখবা যে ট্রান্সলেটর, এটা একটা ট্রান্সলেটর, ঠিক আছে? যেমন আমরা গুগল ট্রান্সলেটরে কি করি, যখন আমরা কোনো একটা ইংরেজিতে দেই, সেটা কি হয়ে যায়? বাংলায় কনভার্ট হয়ে যায়। এটা হচ্ছে এইরকম, অনুবাদক প্রোগ্রাম হচ্ছে আমরা সি ল্যাঙ্গুয়েজে দিব। সি ল্যাঙ্গুয়েজ কোনটা? এই যে দেখো, এই যে এটা হচ্ছে আমার সি ল্যাঙ্গুয়েজ, এই যে এটা হচ্ছে আমার সি ভাষা, ঠিক আছে? এই সি ভাষাটা কম্পাইলার বা অনুবাদকের সাহায্যে কি করবে? কম্পিউটারের ভাষায় রূপান্তর হয়ে যাবে। হ্যালো। ওকে, আচ্ছা। এখন এই অনুবাদক প্রোগ্রাম হচ্ছে আমাদের মূলত ৩ ধরনের। প্রথম একটা হচ্ছে কম্পাইলার, আরেকটা হচ্ছে ইন্টারপ্রেটার, আরেকটা হচ্ছে অ্যাসেম্বলার। তো কম্পাইলার কাকে বলবো আমরা? দেখো, কম্পাইলারের কাজ হচ্ছে কি? উচ্চ স্তরের ভাষাটাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা, মানে সি ল্যাঙ্গুয়েজটাকে কম্পিউটারের ভাষায় বা মেশিন ভাষায় রূপান্তর করা। আবার ইন্টারপ্রেটারেরও কাজ হচ্ছে কি? এই সি ল্যাঙ্গুয়েজটাকে মানে উচ্চ স্তরের ভাষাটাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা, ঠিক আছে? ঠিক অ্যাসেম্বলারের কাজ হচ্ছে যখন সি ল্যাঙ্গুয়েজ আসে নাই তখন আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ একটা আসছিল। এই ল্যাঙ্গুয়েজের কাজ ছিল কি? এই ল্যাঙ্গুয়েজ নিয়ে আমিও কাজ করছিলাম। সেটা হচ্ছে, ধরো দরজার সামনে যাও বা সবাই তো লিফটে উঠছো, তাই না? তো লিফটে যখন যাও কি হয়? তখন তুমি যখন সামনে যাও তখন দরজাটা খুলে যায়, যখন আবার চলে আসো লিফটে কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। কিন্তু লিফটটা কিভাবে কাজ করতেছে, ওইখানে আমাদের যে ল্যাঙ্গুয়েজটা, যে প্রোগ্রামটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নিয়ে তোমাদের কাজ নাই, কিন্তু আমাদের এটা জানতে হবে যে অ্যাসেম্বলার কাকে বলে। তাহলে অ্যাসেম্বলার কাকে বলে? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে বা অ্যাসেম্বলি ভাষাকে যে প্রোগ্রাম মেশিন ভাষায় অনুবাদ করে তাকে আমরা অ্যাসেম্বলার বলবো, ঠিক আছে? এখন কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের কাজ হচ্ছে এই সি ল্যাঙ্গুয়েজটাকে মেশিন ভাষায় রূপান্তর করবে। এখন কথা হইলো, তাহলে আলাদা আলাদা কেন হইলো? যে কম্পাইলার আলাদা, ইন্টারপ্রেটার আলাদা, নাম কেন হইলো সেটা আমাদের জানতে হবে। তো কম্পাইলারের কাজ যদি আমি বলি, আমি এরপরেই আছে, দেখো কম্পাইলারের কাজ হচ্ছে কি? সি, আমরা যদি একটা ভাষা লিখি, এই যে সি ভাষাটা, এটাকে সম্পূর্ণটাকে একবারেই কম্পিউটারের ভাষায় রূপান্তর করে দিবে, ঠিক আছে? মানে পুরোটাকে একবারে আমরা যখন দিব সাথে সাথে কি করবে? এই সম্পূর্ণটাকে এই ভাষায় রূপান্তর করে দিবে, অর্থাৎ কম্পিউটারের ভাষায় রূপান্তর করে দিবে। কিন্তু ইন্টারপ্রেটার এটা করে না। ইন্টারপ্রেটার কি করে? যখন আমরা একটা কোড লিখবো, এই একটা লাইন লিখলাম, দেখো আমি একটু মিশাই দেই, সরি একটু, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটার কাজ কি? যখন আমরা এই যে একটা লাইন লিখবো, এই যে একটা লাইন লিখবো, তখন শুধু এই একটা লাইনকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করবে। এটা কে করবে? এই যে আমাদের ইন্টারপ্রেটার আছে, এই ইন্টারপ্রেটার।
তার মানে আমি যদি বলি যে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে প্রধান যে পার্থক্য সেটা হচ্ছে কম্পাইলার সম্পূর্ণ কোডটাকে একবারেই কম্পিউটারের ভাষায় রূপান্তর করে দেয়, অর্থাৎ মেশিন ভাষায় রূপান্তর করে দেয়, কিন্তু ইন্টারপ্রেটার কি করে এক লাইন করে রূপান্তর করে। বুঝতে পারছো? ওকে, ফাইন। আচ্ছা, আমরা এখন চলে যাই এই যে অ্যাসেম্বলি ভাষা নিয়ে বলি যে অ্যাসেম্বলি ভাষা কি। অ্যাসেম্বলি ভাষাটা কি আমি তো বললামই যে অ্যাসেম্বলারের কাজ কি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ভাষায় রূপান্তর করে। তো আমরা এখন একটু সি ল্যাঙ্গুয়েজের দিকে আসি। প্রথম কথা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজটা আসলে কি, কিভাবে আমাদের তৈরি হয়। তো প্রথম সি ল্যাঙ্গুয়েজ জানার জন্য আমাদের প্রথম একটা লাইন সম্পর্কে আগে জানতে হবে যে এই লাইনটা আমরা কেন ইউজ করব। এই লাইনটা হচ্ছে দেখো হ্যাশ ইনক্লুড। এই হ্যাশ ইনক্লুড দেওয়ার মানে হচ্ছে আমাদের এটার মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। কাকে অন্তর্ভুক্ত করব? এই যে একটা হেডার ফাইল আছে, এটাকে বলি আমরা হেডার ফাইল। ঠিক আছে? এই হেডার ফাইলটা কেন কাজ করে? কারণ হচ্ছে আমি যদি বলি, দাঁড়াও একটু মাউসটা লাগাইনি। আচ্ছা, আমি যদি বলি যে ধরো মাঠে গেছি ক্রিকেট খেলতে, তো ক্রিকেটে অনেকগুলা বল আছে, বলগুলো তো এক জায়গায় থাকতে হবে, তারপরে তো আমরা বলগুলা পাবো। ধরো এই বক্সের মধ্যে অনেকগুলা বল আছে, তো আমরা কি করব, যখন আমরা খেলা শুরু করব তখন কি করব, এই বক্স থেকে একটা বল নিয়ে আমরা খেলা শুরু করব, তাই না? তাহলে এই যে বক্স থেকে বলগুলো নিতেছি, কারণ এই বক্সে যদি বল না থাকে আমরা কি খেলতে পারবো? পারবো না। ঠিক আছে? তো এই সি ল্যাঙ্গুয়েজে আমরা ভেতরে যে কাজগুলা করবো, এই যে কাজগুলা দেখতেছো, এই যে কাজগুলা, একটু দাঁড়াও। আচ্ছা, তাহলে দেখো এইখানে যে ভেতরে কাজগুলা করব, তার জন্য আমাদের একটা কি থাকতে হবে? বক্স থাকতে হবে। এই বক্সের মতো চিন্তা করতে পারো। দেখো এই যে আমাদের, দেখো এই বক্স থেকে যখন আমরা বলগুলো নিতেছি, নিয়ে আমরা খেলতে পারতেছি, কিন্তু বল যদি না থাকে তাহলে কি আমরা খেলতে পারবো? পারবো না। সেরকম এই যে হেডার ফাইলটা, এটাকে বলা হয় হেডার ফাইল। ঠিক আছে? এই যে আমি এইটাকে বলছি আমি হেডার ফাইল। তো এই হেডার ফাইলটা যদি না থাকে আমরা ভেতরে যে মেইন ফাংশনের যে ভেতরে কাজগুলো আছে সেগুলো করতে পারবো না। এখন মুখস্থ করার কিছু নাই, একটু জাস্ট বোঝো আগে। ঠিক আছে? তাহলে এই হেডার ফাইলটা আমাদের ইনক্লুড করতে হবে। তো এই হেডার ফাইলটা দ্বারা কি বোঝায়? দেখো আমি যদি বলি যে, দাঁড়াও একটু, এই যে স্টুডিও ডট এইচ, স্টুডিও ডট এইচ, তো এটা দ্বারা বোঝায় যে এইখানে আমাদের যতগুলা ফাংশন আমরা ভেতরে ইউজ করব। ঠিক আছে? আচ্ছা দেখো, এই ভেতরে যতগুলা ফাংশন আমরা ইউজ করব সবগুলাই এই হেডার ফাইলের মধ্যে যুক্ত আছে। তো এটা আমাদের অবশ্যই ইউজ করতে হবে। তো আমাদের হেডার ফাইলটা কোনো সি ল্যাঙ্গুয়েজ লেখার আগে হ্যাশ ইনক্লুড দিয়ে স্টেডিও ডট এইচ এটাকে ইনক্লুড করে দিতে হবে। ঠিক আছে? না হলে কিন্তু আমরা কি করতে পারবো না, এই যে ফাংশনগুলো, এই যে প্রিন্ট এফ ফাংশনটা দিছে, এটা রান হবে না। ঠিক আছে? আচ্ছা, প্রথমত এটা গেল। এখন হচ্ছে এরপরে আমাদের পরের লাইনটা দেখো, ইন্টেজার মেইন আছে। তো এটা একটু যদি আমি বলি, এটা হচ্ছে, দেখো আমরা যদি ক্রিকেট খেলতে যাই আমাদের কি মেইন মাঠে খেলতে হবে না? তো খেলার জন্য আমাদের কি করতে হবে? মাঠে প্রবেশ করতে হবে। তো এইখানে সি ল্যাঙ্গুয়েজে এই হেডার ফাইলটা ইনক্লুড করার পর আমাদের কি করতে হবে? এই মেইন ফাংশনটা দিতে হবে। তো মেইন ফাংশনটা না দিলে আমাদের কি মানে আমরা কোথা থেকে শুরু করতেছি এটা করতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, আমি যদি এইখানে নিয়ে যাই, তোমাদের একটু কোডে নিয়ে যাই। আচ্ছা, দেখো এইখানে আমি কি করলাম, এই যে হেডার ফাইলটাকে যুক্ত করে দিলাম। দেওয়ার পর আমি কি করলাম, এটা ধরো, এটা নাই, এটা বাদ দাও। এটা মেইন নামে ফাংশন নিলাম, যেখান থেকে আমি কি করব, আমার প্রোগ্রামটা শুরু করব। শুরু করার জন্য আমাদের কি করতে হবে? মেইন একটা ফাংশন নিতে হবে। তো ফাংশনটা কিভাবে থাকবে? ফাংশনটা থাকবে, আমরা মেইন লিখব, আর ফাংশনের জন্য যে চিহ্নটা আছে সেটা হচ্ছে এই আমাদের ফার্স্ট ব্র্যাকেট। তো ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা কি করব, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করব, এবং হচ্ছে সব কাজ শেষে, এই সব কাজ যখন শেষ করব তখন আমরা সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করে দেব।
ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে আমাদের সি প্রোগ্রাম, আর কিছু না। এইটুকু যদি বুঝতে পারো তাহলে তোমরা বাকি সব কোড বুঝবা, সামনে যতগুলা কোড আমি করাবো সবগুলা বুঝবা। আমি আবার রিপিট করতেছি, ঠিক আছে? আমরা কি করব, যত কোড লিখবো বা যত সি প্রোগ্রাম বা সি ল্যাঙ্গুয়েজে আমরা লিখবো সবগুলোর ভিতর এই যে হ্যাশ ইনক্লুড স্টেডিও ডট এইচ থাকবে। এন্ড কথা হচ্ছে এটা যদি না থাকে তাহলে দেখো আমি যদি এটাকে রান করি, দেখো আমি ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা কেউ বিভ্রান্ত হবে না। আচ্ছা দেখো এখানে আমাদের একটু ইন্টিজারটা বলতে হবে, দাঁড়াও। দেখো এইখানে চলে আসছে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড, এটা দাঁড়াও বাদ দাও, হ্যালো ওয়ার্ল্ড কিন্তু চলে আসছে, রান হচ্ছে, নিচের দিকে তাকাও, এই যে এইখানে দেখো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতেছে। কিন্তু যদি আমি এটাকে না দেই, ধরো এটা দিলাম না, ঠিক আছে, এটাকে আমি কমেন্ট করে রাখলাম, এখন যদি রান করি এইখানে কিন্তু বলছে দেখো যে প্রিন্ট এফ, এই যে প্রিন্ট এফ ফাংশনটাকে আমাদের, দাঁড়াও, দেখো প্রিন্ট এফ ফাংশনটাকে আমাদের চিনতেছে না, কই গেল, ধরো ধরো ধরো, এই যে দেখো এইখানে বলছে প্রিন্ট এফ ফাংশনটাকে চিনতেছে না। তো এইটাকে চেনার জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই এটাকে ইনক্লুড করে দিতে হবে। তাহলে এই ইনক্লুড করা মানে হচ্ছে স্টেডিও, মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট মানে হচ্ছে তুমি যতগুলা ইনপুট নিবা আউটপুট দেখাবা সবগুলাই এর মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে। যেমন হচ্ছে দেখো এই হ্যালো ওয়ার্ল্ডকে যখন আমি প্রিন্ট করতেছি, এই যে হ্যালো ওয়ার্ল্ড যখন প্রিন্ট করতেছি, কার সাহায্যে প্রিন্ট করতেছি, এই যে প্রিন্ট এফ এর সাহায্যে প্রিন্ট করতেছি। আচ্ছা, এই প্রিন্ট এফটা কিভাবে কাজ করতেছে আমি এটা পরে এক্সপ্লেন করতেছি, আগে এটা বোঝো যে প্রোগ্রামটা আসলে কি। এই প্রিন্ট এফ ফাংশনটা আসলে কখন কাজ করবে, যখন আমাদের এই যে হেডার ফাইলটা যুক্ত থাকবে। তো এই হেডার ফাইলটা যদি আমরা না দেই তাহলে এই প্রিন্টএফ ফাংশনটা আমাদের কাজ করবে না, ঠিক আছে? এন্ড আমি যদি আরো কিছু লিখি, ধরো প্রিন্টএফ, ধরো যে বাংলাদেশ, হ্যাঁ? তো বাংলাদেশ লিখলাম, লেখার পরে আমি যদি এখন প্রিন্ট করি তাহলে কিন্তু এই যে দেখো আমাদের কি করবে, বাংলাদেশ লেখাটা আসবে। সরি, এটাকে আমি একটু কি করে দেই, এই দেখো বাংলাদেশ লেখাটা কিন্তু চলে আসছে। তার মানে আমাদের কি করতেছে, এই হেডার ফাইলটা কাকে রান করাচ্ছে, এই যে প্রিন্টএফ ফাংশনটাকে রান করাচ্ছে। ওকে, তার মানে এই হেডার ফাইলটা আমাদের অবশ্যই ইনক্লুড করতে হবে। তাহলে হেডার ফাইলটা আমাদের কিভাবে ইনক্লুড করতে হবে, হ্যাশ ইনক্লুড, আমাদের একটা কি দিতে হবে, লেস দেন চিহ্ন, তারপরে গ্রেটার দেন চিহ্ন দিয়ে আমাদের কি করতে হবে, এর ভিতরে রাখতে হবে স্টেডিও ডট এইচ। স্টেডিও মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। ওকে, এরপরে আমাদের কি লিখতে হবে, মেইন লিখতে হবে, মেইন দিয়ে আমাদের কি করতে হবে, দুটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট শুরু করব, এইখান থেকে আমাদের মেইন ফাংশনটা শুরু। আসলে এই সি প্রোগ্রামটা আগে খুঁজে যে মেইন ফাংশন কোথায় আছে, ওইটাকে খোঁজার পর ওইখান থেকে কাজ করা শুরু করে। তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, এই মেইন ফাংশনটা লিখতে হবে। এই মেইন, এটাকে বলা হয় ফাংশন, ঠিক আছে? তাহলে আমরা এটাকে কি বলবো, এটা হচ্ছে মেইন ফাংশন, ঠিক আছে? তাহলে মেইন ফাংশন না লিখলে কিন্তু আমাদের প্রোগ্রাম বুঝবে না যে আমি কোনখান থেকে শুরু করব, কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব, এটা বুঝবে না। আচ্ছা, এখন আসি আমি প্রিন্ট এফ ফাংশনটাতে, ঠিক আছে? আচ্ছা, এটা আমি মুছে দিলাম। তো দেখো কোনো কিছুকে প্রদর্শন করার জন্য আমরা জানি যে ইংরেজি ভাষায় তাকে আমরা কি বলি, প্রিন্ট বলি, ঠিক আছে? এরপরে যেহেতু এটা একটা ফাংশন এজন্য আমাদের এফ লাগাই দিতে হবে। তার মানে হচ্ছে এটা কি প্রিন্ট এফ, অর্থাৎ এটা একটা ফাংশন। যে ফাংশনটা কি করবে, ধরো এই ফাংশনটাকে তুমি ভাবতে পারো এরকম, দেখো, তাহলে প্রিন্ট এফ ফাংশনটাকে এরকম ভাবতে পারো, এটা ধরো একটা মেশিন, তো মেশিনের ভেতর ভেতর কোনো কিছু রাখলে কি করবে, এই মেশিনটা প্রোডাক্টে পরিণত হবে। সিমিলার ভাবে এই ফাংশনটাকে এরকম ভাবতে পারো,
যে এই প্রিন্ট এফ একটা হচ্ছে ফাংশন বা মেশিন, এর ভিতরে আমরা যা দিব তা দিয়ে আমাদের কি হবে, প্রোডাক্ট তৈরি হবে বা পণ্য তৈরি হবে। তো প্রিন্ট এফ দিয়ে এটা যেহেতু একটা ফাংশন, অবশ্যই ফাংশনকে কার মধ্যে রাখতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। ঠিক আছে, তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাইখা এরপর আমাদের কি করতে হবে, যা আমরা লিখতে চাই, ধরো আমি লিখতে চাই হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, সেটা আমরা লিখব। কিন্তু এইভাবে লিখলে আসলে হবে না। কারণ কি, কারণ সি প্রোগ্রামের একটা আমাদের বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যখন আমরা ইংরেজিতে লিখি, ধরো হচ্ছে ধরো বাংলাদেশ লিখলাম, এটা একটা কি সেন্টেন্স না, বা এটা একটা ওয়ার্ড, সেন্টেন্স। এই সেন্টেন্সকে সি প্রোগ্রামের ভাষায় বলে স্ট্রিং, এটাকে বলে স্ট্রিং। এখন ভুলে যাও, এটাকে বলে স্ট্রিং। ঠিক আছে, মনে রাখার দরকার নেই, এখন আমি জাস্ট বলতেছি এটাকে বলে স্ট্রিং। তো এই স্ট্রিংকে মাস্ট বি আমাদের কোটেশনের মধ্যে রাখতে হয়। এই যে এটাকে নিয়ে আমরা কি করব, কোটেশনের মধ্যে রাখবো। এই যে ডাবল কোটেশন আছে, ডাবল কোটেশনের মধ্যে রাখবো। রাইখে আমরা কি করব, এই লাইনটাকে শেষ করে দিব। লাইনকে শেষ করার জন্য আমাদের সেমিকলন দিতে হয়। এখন ভাবতে পারো সেমিকলন কেন, কারণ আমরা দেখো যখন বাংলা ভাষায় লিখি তখন আমরা কি দেই, দাড়ি দেই। ঠিক আছে, যখন ইংরেজি ভাষায় লিখি তখন আমরা কি দেই, ডট দেই। ঠিক আছে, আর যখন এই সি ল্যাঙ্গুয়েজ লিখবো তখন লাইন শেষে আমরা কি দিব, সেমিকলন দিব। ঠিক আছে, আচ্ছা আমি আবার বলতেছি, লাইন যে কোনো একটা লাইন শেষ করার পর আমরা কি করব, সেমিকলন দিব। এই যে মাস্ট বি আমাদের সেমিকলন দিতে হবে। যদি এই সেমিকলনটা না দেই তাহলে কিন্তু বুঝবে না যে আসলে এখানে কোথায় আছে, কোন লাইনে আছে, এই লাইনটা শেষ কিনা। তাহলে আমরা কি করব, অবশ্যই একটা হেডার ফাইল যুক্ত করব হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ দিয়ে। তারপর একটা মেইন ফাংশন নিব। মেইন ফাংশনটা কি করব, এই যে মেইন লিখবো, তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিব। দেওয়ার পর আমরা কি করব, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করব। সব কিছু শেষ করার পর আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। এবং এই যে ইন্টিজারটা, এটা এখন ভুলে যাও, কারণ যখন আমি ফাংশন পড়াবো তখন বুঝতে পারবো যে আসলে কেন এটা আমি ইন্টিজার দিই। ওকে, তাহলে আমরা যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই সি ল্যাঙ্গুয়েজে, বা কোনো কিছু দেখাইতে চাই, তাহলে আমরা কি করব, একটা প্রিন্ট, এই যে প্রিন্ট মানে প্রদর্শন করব বা দেখাবো, আউটপুট দেখাবো, প্রিন্ট এফ দিব, তার ভেতরে আমরা যা দেখাইতে চাই সেটা লিখ। ঠিক আছে, তাহলে কি দেখাইতে চাইলাম, আমরা হ্যালো ওয়ার্ল্ড, সেটা আমরা দেখতে পাচ্ছি। দেখো আমি যদি এটাকে রান করি আবার, তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, এই যে নিচে দেখো হ্যালো ওয়ার্ল্ড। তাহলে সি ল্যাঙ্গুয়েজ আসলে কিভাবে আমাদের করতে হবে সেটা তো এখন বুঝতে পারছো। ওকে, তো এইখানে আমি একটু যাই, স্লাইডে যাই। তো তোমাদের কিছু হোমওয়ার্ক আছে, সেটা হচ্ছে এই সি প্রোগ্রামের সাহায্যে তোমরা স্ক্রিনে তোমাদের নাম দেখাবে। তারপরে হচ্ছে এই সি প্রোগ্রামের সাহায্যে তোমার বাবার নাম দেখাবে, তোমার মায়ের নাম দেখাবে, এবং হচ্ছে সবগুলাকে একসাথে দেখাবে, মানে তোমার ঠিকানা দেখাবে। এই হোমওয়ার্কটা একটু তুলে নাও এটা। এখন হচ্ছে আমি তো কম্পিউটারে করতেছি, কিন্তু তোমরা মোবাইলে কি করবা, কোডিং সি নামে একটা অ্যাপ আছে, এটা নামাই নিবা। নেওয়ার পর ওইখানে তোমরা রান করবা, কোডগুলা লিখবা, আমি যেভাবে কোডটা লিখছি সেভাবে লিখবা। আর এই দেখো, এই কোডটা একটু তুলে নাও। এই কোডটা আমি যেইভাবে প্রিন্ট করছি সেভাবে প্রিন্ট করবা, এবং কোনটা কি সেটা তোমরা বাসায় করবা, হোমওয়ার্ক। ঠিক আছে, আমি আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে আমার হেডার ফাইল। হেডার ফাইলটা কি, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ। তারপরে আমাদের কি করতে হবে, মেইন ফাংশন শুরু করতে হবে, এর ভিতরে আমরা যা কাজ করব সেগুলা করতে হবে। দেন আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। এন্ড কথা হচ্ছে আমরা কেন এগুলো শিখবো, শেখার কি দরকার, এটার একটা আমি আউটপুট দেখাই। ঠিক আছে, দেখো আমি এখানে অনেকগুলা কোড লিখছি, লিখে আমি কি করা যায় সেটা দেখো। দেখো আমি একটা ওয়েবসাইট বানাইছি, কিভাবে বানাইছি, এই ল্যাঙ্গুয়েজের সাহায্যে বানাইছি। কিন্তু দেখতে পারো এই ওয়েবসাইটটা কি, দেখো এখানে তোমরা যাও না, অনেকগুলো ওয়েবসাইটে দেখো আমরা ইভেন্ট গুলা যুক্ত করতে পারি, যে এখানে রিজার্ভ সিট দিতে পারি। তো এটা কিন্তু কি করছি, আমি এই যে প্রোগ্রামের সাহায্যে করছি। তাহলে এই প্রোগ্রামটা তোমরা যদি দেখতে চাও সেটা দেখাচ্ছি আমি। দেখো এখানে অনেকগুলো প্রোগ্রাম আছে, এখন এগুলো বুঝবা না। তো এই প্রোগ্রামের সাহায্যে কোন একটা সফটওয়্যার তৈরি করা যায়। ঠিক আছে, তো তোমাদের হচ্ছে অবশ্যই এই প্রোগ্রামটা ভালোভাবে শিখতে হবে। আচ্ছা, এরপরে আমরা নেক্সট স্লাইডে যাব। আচ্ছা, এখন হচ্ছে কারো কারো কোনো প্রবলেম আছে কি, একটু কথা বলো এখন।
তারপরে আমরা নেক্সট স্লাইডে যাব। একটু কথা বলো একজন একজন করে। হ্যালো। ভাইয়া আমি হচ্ছে ঠিক মতো করতে পারি নাই কারণ আমার এখানে নেট যাচ্ছিল বারবার। ও আচ্ছা আচ্ছা, আমি রেকর্ডিং করে রাখছি, এটা দেওয়া যাবে, সমস্যা নাই। বাকিরা? সাগর? নাই নাই নাই, সি ল্যাঙ্গুয়েজ সমস্যা আসলে নেই, বোঝা ডাইরেক্ট গেছে? নেক্সট। হুম। ওকে ফাইন। আচ্ছা, এখন আমরা একটু অ্যাডভান্স যে যাব, সেটা হচ্ছে ভেরিয়েবল কি। আচ্ছা, ভেরিয়েবল কি? তোমরা ভেরিয়েবল সম্পর্কে হয়তো আগে থেকেই জানো একটু, যে চলক নামে একটা কথা শুনছো না তোমরা? চলক, ম্যাথ যদি করে থাকো। চলক আমরা কাকে বলছিলাম? যখন আমরা একটা সমীকরণ সলভ করি, তখন এই এক্স ওয়াই জেড এগুলোকে চলক ধরে নিয়ে তার মানগুলা বের করি কিন্তু। এই চলক যাকে যা ভেরিয়েবলও তা। ঠিক আছে? তাহলে ভেরিয়েবল, ভেরিয়েবল মানে হচ্ছে এর মানটা চেঞ্জ হবে। ঠিক আছে? তাহলে ভেরিয়েবল মানে হচ্ছে, ধরো আমরা কি করলাম, একটা ভেরিয়েবল যদি তৈরি করি, একটা কন্টেইনার বা পাত্র তৈরি করে ফেললাম। আমি সামনে আরো ভালোভাবে এক্সপ্লেন করব। তাহলে ভেরিয়েবল যখন আমরা লিখবো, তখন একটা কন্টেইনার বা পাত্র তৈরি করে ফেলবো। তো এই পাত্রের মধ্যে আমরা কি করব, অনেক কিছু আমরা রাখতে পারি। যেমন আমি যদি একটু প্রোগ্রামের দিকে যাই, তাহলে দেখো প্রোগ্রামের দিকে যাচ্ছি আমি। ধরো আমি এ লিখলাম। এই এ লিখা মানে হচ্ছে একটা পাত্র তৈরি করে ফেলছি। তার মানে এইরকম বলতে পারো যে যে এই ভেরিয়েবল নেওয়া মানে হচ্ছে আমি একটা ঝুড়ি নিয়ে নিছি। এই ঝুড়ির মধ্যে কি আছে এখন আমাকে বলে দিতে হবে। তো বলে দিলাম এটা হচ্ছে ফল। ধরো এই ঝুড়ির মধ্যে আমি ফল রাখবো। ঠিক আছে? তাহলে এই ফল যদি রাখতে চাই, তাহলে আমি আগেই বলে দিলাম যে এই ঝুড়ির মধ্যে আমার ফল আছে। তো ফলটা নিয়ে আমি কি করব, এই ঝুড়ির মধ্যে রাখবো। তো এইভাবে আমি কি করব, এই প্রোগ্রামের ক্ষেত্রে আমি এখানে বলে দিলাম যে এটা হচ্ছে আমার ফল। তাহলে ফল বলে দিলাম। এই ঝুড়ির মধ্যে যখন আমরা ফল রাখবো, এখন এই ফলটা কি ধরনের ফল হবে? ফল তো অনেক ধরনের হইতে পারে, তাই না? ফল হইতে পারে, কি হইতে পারে? এখানে আম থাকতে পারে, আর কি হইতে পারে? আপেল থাকতে পারে। তো এই ঝুড়ির মধ্যে কি ধরনের ফল থাকবে সেটা আমাদের অবশ্যই বলে দিতে হবে। শুধু ফল বললে তো হবে না। তার সাথে আমাদের এই ফলের সাথে এই ঝুড়ির মধ্যে লিখে দিতে হবে যে এখানে আমাদের আম থাকবে। ঠিক আছে? তাহলে বোঝো। তাহলে ভেরিয়েবল কি? ভেরিয়েবল মানে হচ্ছে যার মান পরিবর্তন হয়। তো এই ভেরিয়েবলকে যখনই আমরা ডিক্লেয়ার করে দিব, যে কোনো কিছু দ্বারাই আমাদের লিখা যায়। ভেরিয়েবল এ হইতে পারে বা কোনো কিছুর নাম হইতে পারে। যেমন আমি এখানে কি লিখছি? ফল লিখছি। এই ফলও একটা ভেরিয়েবল। ঠিক আছে? যখন আমি ফল লিখলাম, তখন আমি কি করলাম? এই ঝুড়ির মধ্যে আমরা কি করলাম? এই ফল লিখে ফেললাম। কিন্তু আমাদের বলে বলে দিতে হবে যে এই ফলগুলো কি হইতে পারে? এই ফলটা কি আম, নাকি আপেল, নাকি অন্য কিছু বলে দিতে হবে। তার জন্য আমাদের একটু নেক্সট স্লাইডটা জানতে হবে, সেটা হচ্ছে ডেটা টাইপ। যেমন হচ্ছে আমি যদি ওই ঝুড়ির মধ্যে এই ফলটাকে রাখতে চাই, তাহলে এই ফলটা কি সেটা আমাদের বলে দিতে হবে। এই ফলটা কিন্তু দেখো, এটা একটা পূর্ণ সংখ্যা না? পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে বলা হয় ইন্টিজার। পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে বলা হয় ইন্টিজার। ঠিক আছে? ধরে নাও এই ইন্টিজার সংখ্যাটা হচ্ছে তোমার আম। এই ইন্টিজার সংখ্যাটা হচ্ছে আম। কিন্তু তুমি শুধু কি ইন্টিজারে নিতে পারো? তুমি এই যে দশমিক সংখ্যাও নিতে পারো। দেখো 20.55, তার মানে এটা কি আমার আম বলা যাবে? এটা কিন্তু আমার আম না, এটা হতে পারে আপেল। কারণ এটা কিন্তু আমার কি না, ইন্টিজার সংখ্যা না। তাহলে এটা কি সংখ্যা? এটা হচ্ছে একটা ফ্লোট সংখ্যা। ফ্লোট মানে হচ্ছে দশমিক সংখ্যা। তাহলে আমরা যখন কোনো একটা ঝুড়িতে আম রাখবো, তখন আমার বলে দিতে হবে যে এটা একটা আম। আর এই আমটাকে দেখো, আমি যখন আম বলতেছি, তখন এই ইন্টিজার সংখ্যার যে প্রথম তিনটা আমাদের লেটার আছে, সেই তিনটা দিয়ে আমরা কি বলতেছি? এটা হচ্ছে আমাদের ইন্টিজার। যখন আমরা ফ্লোট সংখ্যা প্রয়োজন পড়ে যায়, আমাদের ফ্লোট সংখ্যা দরকার, যে আমরা 20.55 এরকম দশমিক সংখ্যা নেব, তখন আমাদের কি দিতে হবে? এই ফ্লোট দিতে হবে। আমি যখন প্রোগ্রাম করাবো আরো বিস্তারিত বুঝতে পারবা। শুধু এতটুকু বোঝো
যে আসলে এটা হচ্ছে আমাদের একটা ইন্টিজার সংখ্যা আর এটা হচ্ছে আমাদের একটা দশমিক সংখ্যা বা ফ্লোট সংখ্যা। ঠিক আছে? তাহলে এতটুকু মনে রাখো যে ইন্টিজার সংখ্যা হচ্ছে আমাদের কি দশমিক থাকবে না, সেটাকে আমরা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা বলি। আর যদি দশমিক থাকে সেটাকে আমরা ফ্লোট বলবো। ঠিক আছে? আচ্ছা, যখন আমরা আমরা চাচ্ছি যে আমরা প্রিন্ট করাবো একটা লেটার, এটা কি একটা অক্ষর না? এই লেটারটাকে আমাদের কি বলে, ইংরেজিতে বলে ক্যারেক্টার। কি বলে? ক্যারেক্টার বলে। ক্যারেক্টার। তো এই ক্যারেক্টার থেকে আমাদের চারটা লেটার নিয়ে আমাদের কি হয়েছে, এই যে CHAR। তো যখন আমাদের প্রয়োজন পড়বে যে না আমাদের একটা লেটার নেওয়া দরকার বা আমাদের ইনপুট হিসেবে লেটার নেওয়া দরকার, বা আমরা প্রিন্ট করব মানে কম্পিউটারকে দেখাবো যে এটা একটা লেটার বা এটা একটা সংখ্যা, ইন্টিজার সংখ্যা বা দশমিক সংখ্যা, এরকম যদি দেখাইতে চাই, তাহলে অবশ্যই আমাদের আলাদা আলাদা ঝুড়ির মধ্যে লিখে দিতে হবে যে এটা হচ্ছে আমাদের ইন্টিজার, এটা হচ্ছে আমাদের কি দশমিক সংখ্যা, এটা হচ্ছে আমাদের একটা ক্যারেক্টার। এন্ড এই ক্যারেক্টার আছে, তারপরে আমাদের আরেকটা সংখ্যা আছে সেটা হচ্ছে ডাবল। আসলে ডাবল এবং ফ্লোট সেম মনে রাখতে পারো। ডাবল হচ্ছে কি তোমার দশমিকের পর অনেকগুলো সংখ্যা নিবে। তো এটা নিয়ে আরো বিস্তারিত অনেক কথা আছে, সেগুলা জানার দরকার নাই আপাতত। তো ডাবল এবং ফ্লোট একই রাখতে পারো, মানে মনে রাখতে পারো ডাবলও যা, ডাবল মানে কি শুধুমাত্র দশমিক সংখ্যার ক্ষেত্রে কাজ করবে, শুধুমাত্র দশমিক সংখ্যার ক্ষেত্রে কাজ করবে। আর ফ্লোটও আমাদের কি করবে, দশমিক সংখ্যার ক্ষেত্রে কাজ করবে। আচ্ছা, তো এটা এখন বলে যাও, এটা তোমাদের দরকার নাই। তো আমি যদি এখন তোমাদের একটু প্রোগ্রামে দেখাই, ধরো আমি চাচ্ছি যে এইরকম এই ফলের মধ্যে আমি রাখতে চাচ্ছি 10কে। আচ্ছা, তাহলে ফলের মধ্যে যদি আমি 10কে রাখতে চাই, তাহলে এই 10টা কি কি ধরনের ফল? ধরলাম এই আমি কিছুক্ষণ আগে বললাম যে এই 10 একটা ইন্টিজার সংখ্যা, এটাকে আম বলতে পারো। তাহলে এটা কি ইন্টিজার সংখ্যা? এই ফলের সামনে আমাদের বলে দিতে হবে যে এটা একটা ইন্টিজার সংখ্যা, এখানে আমাদের লিখতে হবে কি INT। ঠিক আছে? তাহলে বোঝো, আমি আবার বলতেছি, এই যে আমি ফলের মধ্যে, এই ফল একটা ঝুড়ি আছে, এই ঝুড়ির মধ্যে আমি কি রাখতে চাচ্ছি, ধরো এই ফলের ঝুড়ির মধ্যে আমি আম রাখতে চাচ্ছি, এই যে আমকে রাখলাম। তাহলে ইকুয়াল দিয়ে আমি কি রাখলাম, আমকে রাখলাম। এখন এই আমটা যে রাখলাম এটা বলে দিলাম যে এটা আম, এই যে ইন্টিজার দিয়ে আমি বলে দিলাম যে এটা একটা আম। ঠিক আছে? তার মানে আমাদের তিনটা কাজ করতে হবে। প্রথম কাজ কি, আমাদের একটা ভেরিয়েবল নিতে হবে। কি করতে হবে, ভেরিয়েবল নিতে হবে, ক্রিয়েট এ ভেরিয়েবল। ওকে, তাহলে ভেরিয়েবলটা কি হইতে পারে, তুমি যে কোনো কিছু নাম দিতে পারো। আমি এখানে ফল দিছি, তুমি যে কোনো কিছু নাম দিতে পারো। আর তুমি ফল না দিয়ে শুধু যদি দিতা, এটাও একটা ভেরিয়েবল হইতো। তুমি যদি এক্স দিতা, সেটাও একটা ভেরিয়েবল হইতো। কারণ এই ভেরিয়েবল মানে কি, তুমি একটা ঝুড়ি তৈরি করে ফেলছো, মানে এই ঝুড়ির মধ্যে এখন আমার কিছু রাখতে হবে। কাকে রাখলাম, আমার এখন দরকার একটা সংখ্যাকে রাখবো, তাহলে আমি সংখ্যাকে রাখলাম। কারণ এটা সংখ্যা তো অনেক ধরনের হয়। কি কি হয়, ইন্টিজার হয় মানে দশমিক সংখ্যা হয়, আবার কি হয়, পূর্ণ সংখ্যা হয়। তো যেহেতু এটা একটা দশমিক সংখ্যা আমি নিতেছি, তার মানে আমাদের সামনে বলে দিতে হবে যে এটা একটা হচ্ছে ইন্টিজার সংখ্যা। ওকে, এখন এটাকে আমাদের দেখাইতে হবে যে আমরা কম্পিউটারের স্ক্রিনে দেখাবো যে এটা আমাদের 10। তো এটা দেখানোর জন্য আমাদের কি করতে হবে, প্রিন্ট এফ ফাংশনটা নিতে হবে। কারণ আমরা জানি যে কোনো একটা সংখ্যা বা কোনো কিছুকে দেখানোর জন্য আমাদের প্রিন্ট করতে হবে। এটা বোঝাই যাচ্ছে যে প্রিন্ট মানে কি, প্রদর্শন করা। তাহলে দেখানোর জন্য আমাদের প্রিন্ট লিখতে হবে, তার সাথে আমাদের দিতে হবে কি এফ। এই প্রিন্ট এফ দিয়ে, যেহেতু এটা একটা ফাংশন, তাহলে অবশ্যই ফাংশনকে কার মধ্যে রাখতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাইখা আমরা কি করব, কাকে প্রিন্ট করব, এই এক্স কে প্রিন্ট করব। আচ্ছা, এটা এক্স না দিয়ে আমরা ফলে দেই। ঠিক আছে, যেহেতু আমরা ফল দিয়ে শিখতেছি, এটা ফলে দিলাম। তাহলে আমরা কাকে প্রিন্ট করব, ফলকে প্রিন্ট করব। ওকে, এখন এটা যদি তোমরা রান করো, আসলে কিন্তু ট্রেন টেন প্রিন্ট হবে না। কেন হবে না, দেখো এইখানে হচ্ছে প্রিন্ট হইতেছে না, আগেরটাই চলে আসতেছে। দেখো এখানে বলে দিছে প্রিন্ট হচ্ছে না। কেন প্রিন্ট হচ্ছে না, কারণ এই প্রিন্ট এফ ফাংশনটা আসলে বুঝতেছে না যে ফলটা কি বা ফলের মধ্যে কি আছে। তাহলে এই ফলটাকে বোঝানোর জন্য, এই প্রিন্ট এফ কে বোঝানোর জন্য আমাদের এখন কিছু ফরম্যাট স্পেসিফায়ার সম্পর্কে জানতে হবে। তাহলে সেটা কি, এই প্রিন্ট এফ শুধু দেখতেছে যে এটা ফল লেখা আছে, কিন্তু এই ফলের মধ্যে কি রাখা আছে সেটা বুঝতেছে না। 10 বুঝতেছি, কিন্তু এ বুঝতেছে না যে এটা একটা সংখ্যা নাকি অন্য কিছু, নাকি পূর্ণ সংখ্যা নাকি দশমিক সংখ্যা, নাকি এটা একটা ক্যারেক্টার,
সে বুঝতেছে না। তাহলে এই সংখ্যাটাকে বোঝানোর জন্য আমরা একটু স্লাইডে চলে যাই। স্লাইডটা আছে আমাদের কি, এই যে ফরম্যাট স্পেসিফায়ার আছে। তাহলে ফরম্যাট স্পেসিফায়ারের কাজ কি, দাঁড়াও, এই যে ফরম্যাট স্পেসিফায়ার, তাহলে এই প্রিন্টএফ ফাংশনটাকে যদি ইন্টিজার হয় তার জন্য আমাদের বোঝাইতে হবে %d দিয়ে, এটাকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। ভালো করে মনে রাখো, যখন আমাদের একটা ইন্টিজার সংখ্যা দেখাবো তার জন্য আমাদের কি করতে হবে, এই ইন্টিজার, যখন একটা ইন্টিজার সংখ্যা নিব তখন আমরা %d নিব, ঠিক আছে? যখন আমরা ফ্লোট সংখ্যা নিব বা দশমিক সংখ্যা নিব, তাহলে ইন্টিজার সংখ্যা কি হইতে পারে, আমাদের প্রয়োজন হচ্ছে 20 নেওয়ার, 20 একটা কি ইন্টিজার সংখ্যা, তখন আমাদের কি করতে হবে, প্রিন্টএফ মানে প্রদর্শন করার জন্য আমাদের %d নিতে হবে, ঠিক আছে? আর যদি আমরা দশমিক সংখ্যা নিই তখন আমাদের নিতে হবে %f, কারণ কি, এই যে ফ্লোট থেকে আমাদের কি আসে, f আসে, এবং সামনে আমরা কি দেব, % দিয়ে দিব, ওকে? যদি ডাবল সংখ্যা হয়, আমি বলছিলাম কিন্তু আপাতত এতটুকু ডিফারেন্স মনে রাখতে পারো যে ফ্লোট মানে হচ্ছে যে 5.2, দশমিকের পর আমি একটা দিলাম, এটা হচ্ছে ফ্লোট সংখ্যা। কিন্তু আমি যদি দশমিকের পরে অনেকগুলো সংখ্যা দেই, যে 5.2019115 এরকম কিছু দিলাম, তখন এটা হচ্ছে আমাদের ডাবল সংখ্যা। আপাতত এতটুকু মনে রাখতে পারো। তাহলে ফ্লোট যা, ডাবল ওটা। তো ডাবল যখন আমরা নিব, যখন আমরা সামনে ডাবল ডিক্লেয়ার করব, তখন আমাদের অবশ্যই %lf নিতে হবে। কি নিতে হবে, %lf। আর যখন আমরা ক্যারেক্টার নিব, এই ক্যারেক্টার নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, %c নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আপাতত এটা ভুলে যাও, এটা এখন দরকার নেই, আমরা পরে শিখবো। তাহলে আমরা আরেকটু দেখি, আমি আরেকটু বলি, যখন আমরা একটা ইন্টিজার সংখ্যা প্রিন্ট করাবো বা প্রদর্শন করাবো, তখন আমাদের কি করতে হবে, %d নিতে হবে। যখন আমরা একটা ফ্লোট সংখ্যা ডিসপ্লে করব, তখন আমাদের কি %f নিতে হবে। যখন একটা ডাবল সংখ্যা আমরা ডিসপ্লেতে দেখাবো, তখন আমাদের কি নিতে হবে, lf নিতে হবে। যখন আমরা ক্যারেক্টার দেখাবো, তখন আমাদের %c নিতে হবে। ওকে, আমরা এখন একটু কোডে যাই। তো এখন যেহেতু এটা প্রিন্ট হচ্ছে না, তাহলে কি করতে হবে, এই যে ফলটা, এটা যে একটা ইন্টিজার, সেটাকে আমরা কি, প্রিন্টএফটা বুঝবে কিভাবে, ফরম্যাট স্পেসিফায়ারের সাহায্যে। তাহলে এই ইন্টিজারের জন্য আমি কি বলছিলাম, মনে আছে, আমাদের কি করতে হবে, এই ডাবল কোটেশনের ভিতরে আমাদের লিখতে হবে পার্সেন্ট, কি লিখতে হবে, ডি। এই %d দেওয়া মানে হচ্ছে এটা একটা ইন্টিজার সংখ্যা, ওকে? যখন %d বুঝলো, বোঝার পর এখন কিন্তু প্রিন্টএফ ফাংশনটা বুঝে ফেললো যে আসলে এটা, এই ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা কি ছিল, এই ভেরিয়েবলটা কি ছিল, ইন্টিজার টাইপের ছিল। তার মানে প্রিন্টএফ ফাংশনটাকে বোঝানোর জন্য, এই প্রিন্টএফ ফাংশনটাকে এটা কি ইন্টিজার টাইপ মানে পূর্ণ সংখ্যা নাকি দশমিক সংখ্যা, সেটা বোঝানোর জন্য আমাদের কি দিতে হবে, %d দিতে হবে। দেওয়ার পর যখন আমাদের প্রিন্টএফ ফাংশনটা বুঝে গেল যে এটা হচ্ছে আমাদের কি একটা ইন্টিজার সংখ্যা, তখন আমাদের কি করতে হবে, এখানে একটা কমা দিয়ে দিতে হবে। কমা দিয়ে এখন এটা যে বুঝলো যে এটা একটা ইন্টিজার সংখ্যা, বোঝার পর এই ইন্টিজারের মধ্যে কোন ইন্টিজারটা রাখা আছে, তাহলে এই 10টা কোন ঝুড়ির মধ্যে রাখা আছে, এই ফলের ঝুড়ির মধ্যে রাখা আছে। তাহলে এই যে ফলটা, আমরা কমা দিয়ে ফলটা লিখে নিলাম, নেওয়ার পর আমরা কি করলাম, সেমিকোলন দিয়ে দিলাম, মানে লাইন শেষ। এখন যদি এটাকে আমরা রান করি, দেখো, এখন যদি এটাকে আমরা রান করি, তাহলে দেখো এই যে 10 প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে? তার মানে কোনো একটা সংখ্যাকে যখন আমরা নিয়ে প্রিন্ট করব, সেই প্রিন্ট করার জন্য আমাদের অবশ্যই কি নিতে হবে, প্রিন্টএফ ফাংশন নিতে হবে। এবং এই প্রিন্টএফ ফাংশনটা বুঝতে চাইবে যে এটা কি ধরনের সংখ্যা, ইন্টিজার সংখ্যা নাকি ফ্লোট সংখ্যা নাকি ডাবল সংখ্যা। তাহলে সেটা বোঝার জন্য আমরা কি দিব, %d দিব, তারপরে আমরা এই যে ভেরিয়েবলের যে নামটা নিছি সেটা দিয়ে দিব, ঠিক আছে? তাহলে এই ভেরিয়েবলটা যে কোনো নামে নিতে পারো। তো ভেরিয়েবল নেওয়ারও কিছু নিয়ম আছে, সেগুলো আমরা সামনের ক্লাসে দেখব। তাহলে মনে রাখো, এইভাবে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তাহলে ভেরিয়েবল না নিলে কিন্তু আমরা সংখ্যাটা রাখতে পারবো না। আচ্ছা, এটা তো দেখলাম, এখন আমরা একটা ফ্লোট সংখ্যা নেই। ধরো আমি কি করতেছি, আমরা ধরো আপেল নামে একটা ভেরিয়েবল নিতেছি। এই আপেলের মধ্যে ধরো 20.5 নিতেছি। তো এটা যে একটা ফ্লোট সংখ্যা, কিন্তু আমি যদি ভুল করে এই সংখ্যার সামনে
ইন্টিজার নিয়ে নেই, মানে কি পূর্ণ সংখ্যা দিলাম। দেখো এটা আমি নিতেছি আমরা একটা দশমিক সংখ্যা, কিন্তু আমি সামনে কি দিয়ে দিলাম, ইন্টিজার দিয়ে দিলাম। এটাকে যদি আমি এখন প্রিন্ট করতে চাই, তাহলে দেখো প্রিন্ট করতে চাই, তাহলে আমি যদি পার্সেন্ট ডি দিই, পার্সেন্ট ডি দিয়ে এই আপেলটাকে যদি আমি প্রিন্ট করি, তাহলে কি আসে দেখো। একটু এইখানে কে চলে আসছে, দেখো এখানে কি আসছে, এটাকে যদি আমি একটু কমেন্ট করে রাখি, তাহলে দেখো কত আসছে, 20 আসে। কিন্তু আসলে কি এটা 20 আসার কথা ছিল? আসার কথা ছিল কিন্তু 20.5। তার মানে আমাদের যেটা যে ধরনের সংখ্যা সেটাকে সেই টাইপ দিতে হবে। তাহলে এটা একটা কি টাইপ ছিল, ফ্লোট টাইপ ছিল। এই জন্য ইন্টিজারকে বাদ দিয়ে এইখানে আমাদের দিতে হবে কি, ফ্লোট। ঠিক আছে, যখন আমরা ফ্লোট লিখলাম তখন আমাদের এটা বুঝে ফেললো যে এটা হচ্ছে আমাদের কি একটা দশমিক সংখ্যা। তারপরে যখন আমরা প্রিন্ট করতে যাব, প্রিন্ট এফ ফাংশন দিব, প্রিন্ট করার জন্য প্রিন্ট এফ ফাংশন, এবং এর ভেতরে আমাদের কি দিতে হবে, পার্সেন্ট ডি দেওয়া যাবে না। কারণ কি, কারণ ফ্লোট সংখ্যা আমাদের প্রিন্ট করার জন্য, আমি যদি আবার স্লাইডে যাই তোমাদের দেখাই, তাহলে কি আচ্ছা আমি আগে প্রিন্ট করে দেখাই তোমাদের, তারপরে স্লাইডে গিয়ে দেখাচ্ছি। তাহলে দেখো ফ্লোট সংখ্যা প্রিন্ট করার জন্য আমাদের কি করতে হবে, পার্সেন্ট এফ দিতে হবে। ঠিক আছে, দিয়ে এটাকে যদি আমি রান করে দেখাই, তাহলে এখন কিন্তু আমাদের দেখাচ্ছে কি, দেখো 20.5000, তার মানে শেষে আমাদের অনেকগুলো জিরো আছে, এগুলো দেখাচ্ছে। তাহলে দেখো, চিন্তা করছো যে কিভাবে আমাদের এই যে ফ্লোরটা কাজ করে। তো কেন আমরা পার্সেন্ট এফ দিলাম, কারণ আমরা স্লাইডে দেখি, কারণ স্লাইডে আমাদের একটা দশমিক সংখ্যার জন্য আমাদেরকে ইন্টিজার নিতে হবে, একটা ফ্লোট সংখ্যার জন্য, ফ্লোট সংখ্যা কি, এই যে 20.55, এটা হচ্ছে একটা ফ্লোট সংখ্যা। আর ক্যারেক্টারের জন্য আমাদের কি, এখন আমরা ক্যারেক্টারটা একটু দেখবো। ঠিক আছে, যে আসলে ক্যারেক্টারটা কি। তো ধরো আমি কি করতে চাচ্ছি, এইখানে আমি ধরো এবার লিখতে চাচ্ছি অরেঞ্জ। তো অরেঞ্জের মধ্যে আমি কি রাখতে চাচ্ছি, ধরো এ নামে একটা ক্যারেক্টার রাখতে চাচ্ছি। কারণ এই ক্যারেক্টার এ নামে যদি ক্যারেক্টারটা রাখো, আর এটাকে যদি তুমি প্রিন্ট করতে চাও, প্রিন্ট এফ এ নামে প্রিন্ট করো, আসলে কিন্তু এইভাবে, সরি, অরেঞ্জটাকে যদি প্রিন্ট করো, সেটা কিন্তু প্রিন্ট হবে না। কারণ কি, কারণ এটা আমাদের বলে দিতে হবে যে এটা একটা কি টাইপ। দেখো এটা একটা কি, আমাদের লেটার না, আর লেটারকে আমাদের সি প্রোগ্রামের ভাষায় বলি ক্যারেক্টার। তো ক্যারেক্টারের জন্য আমাদের ডাটা টাইপটা বলে দিতে হবে যে এটা একটা ক্যারেক্টার, CHAR। তাহলে এটাকে আমরা বলে দিব এটা হচ্ছে একটা ক্যারেক্টার। ঠিক আছে, যখন আমরা বলে দিলাম যে এটা হচ্ছে একটা ক্যারেক্টার টাইপ, তখন আমাদের কি করতে হবে, এই প্রিন্ট এফ ফাংশনটার ভেতরে আমাদের কি করতে হবে, ডাবল কোটেশন দিতে হবে, দিয়ে বলতে হবে যে এটা একটা ক্যারেক্টার। তাহলে ক্যারেক্টারের জন্য আমাদের কি দিতে হবে, পার্সেন্ট সি। কারণ কি, কারণ এটা একটা ক্যারেক্টার টাইপ। এই পার্সেন্ট সি এর সাহায্যে বুঝলো, যে প্রিন্টের ফাংশনটা বুঝলো যে এটা হচ্ছে একটা ক্যারেক্টার টাইপ। দেওয়ার পর এখানে আমাদের একটা কি দিতে হবে, মাস্ট বি কমা দিতে হবে। এই কমাটা না দিলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যখন আমরা পার্সেন্ট সি দিয়ে কমা দিলাম, তারপরে আমরা কি করব, এই যে ভেরিয়েবল নিছি, মানে এই যে আমরা ঝুড়িটা নিছি, এই ঝুড়ির মধ্যে কি রাখছি, ঝুড়িটাকে যদি আমরা দেই, তাহলে আমরা ঝুড়িটার মধ্যে কি রাখছি সেটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এই যে দেখো অরেঞ্জ রাখছি, অরেঞ্জটাকে। এন্ড কথা হচ্ছে আসলে ক্যারেক্টার টাইপে এইখানে আমাদের একটু স্পেশাল ভাবে মনে রাখতে হবে, যখন আমরা কোনো, যখন আমরা কোনো ক্যারেক্টারকে দেখাবো, ঠিক আছে, তখন অবশ্যই সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে হবে, কোটেশনের মধ্যে রাখতে হবে। আচ্ছা, বোঝাই আমি, হ্যাঁ, এই এটাকে এইভাবে দিলে সে আসলে বুঝবে না। এই এটাকে আমাদের কি করতে হবে, সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে হবে। বুঝতে পারছো, এই দেখো এ যে একটা ক্যারেক্টার, সেটাকে আমাদের কি করতে হবে, এই সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে হবে। দেখো আমি যখন 10 কে লিখলাম, ঠিক আছে, আমি যখন 10 কে লিখতেছি, 10 কে যখন আমরা লিখতেছি, তখন কিন্তু আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতেছি না।
যখন আমরা 20.5 কে লিখতেছি তখন কিন্তু আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতেছি না। কখন আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে দিতেছি? যখন এটা একটা ক্যারেক্টার টাইপের হয়ে যাচ্ছে বা কোনো একটা অ্যালফাবেট বা লেটারকে যখন আমরা প্রিন্ট করতে চাইবো তখন আমাদের অবশ্যই সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে হবে। এটাকে মাস্ট বি মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে কোনো একটা ক্যারেক্টারকে প্রিন্ট করার জন্য আমাদের কি দিতে হবে? ক্যারেক্টার টাইপ, মানে এটাকে আমরা বলি ডেটা টাইপ। ডেটা টাইপ দেওয়ার পর আমরা কি করব? একটা ভেরিয়েবলের নাম লিখব। ভেরিয়েবলের নাম লেখার পর আমরা কি করব? ইকুয়াল সাইন দিয়ে এই ভেরিয়েবলের মধ্যে কি রাখতেছি সেটা আমরা বলে দিব, ঠিক আছে? তাহলে আমরা কি রাখতেছি সেটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এটাকে কি করব? প্রিন্ট করে দেব। ওকে? তাহলে এই যে সি ল্যাঙ্গুয়েজ এইভাবে আমাদের শুরু করতে হবে, আসলে এইভাবে বুঝতে হবে, আস্তে আস্তে আমাদের করতে হবে। এগুলো আসলে মুখস্থ করার মতো কোনো জিনিস না, বা মুখস্থ করলেই তুমি সব পারবা এমনটা না। তোমাকে আস্তে আস্তে বুঝতে হবে যে এগুলো আসলে কি, কেন সি প্রোগ্রামটা আমরা করতেছি। সি প্রোগ্রাম করার জন্য তোমাদের হচ্ছে কোডগুলাকে আগে বুঝতে হবে। আর এই কোডগুলা বোঝার পর তুমি বড় বড় ধরনের কি করতে পারবা? সফটওয়্যার তৈরি করতে পারবা, ওয়েবসাইট তৈরি করতে পারবা, যে কোনো ধরনের সফটওয়্যার তৈরি করতে পারবা। তার জন্য তোমাদের আগে কি করতে হবে? এই কোডিংটা শিখতে হবে। ওকে? তো আজকে তোমাদের এতটুকু থাকবে। তো তোমাদের আরেকটু হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে স্লাইডে দেওয়া আছে, দাঁড়াও। সরি, স্লাইডে তোমাদের হোমওয়ার্কটা দিয়ে দিইনি। আচ্ছা, তোমাদের হোমওয়ার্ক থাকবে তোমরা আচ্ছা, তোমাদের সাথে আগে কথা বলি তারপরে তোমাদের হোমওয়ার্ক দিই। ওকে, সাগর, হুম। তো হোমওয়ার্ক থাকলো হচ্ছে তোমরা 5টা সংখ্যা ইনপুট নিয়ে সি কোডের মাধ্যমে আউটপুট দেখাবে, ঠিক আছে? হুম। হুম। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, অল দ্য বেস্ট। ওকে, ওকে। ওকে ওকে ওকে। আচ্ছা, আগে আমার